দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, ষড়ঋতুর এই দেশ বাংলাদেশ, কিন্তু এখন কি আমাদের সেই ষড়ঋতু আছে? আমরা শীতের সময় দেখি যে শীত কমে গেছে, গরমের সময় গরম বেড়ে গেছে, আবার বৃষ্টির সময় যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণের বৃষ্টি হচ্ছে এবং সেটা বন্যায় রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই যে বন্যা, এটা কি আমরা মোকাবেলা করার মতো প্রস্তুত আছি? এই নিয়ে সাজিয়েছি আমরা আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট। আমরা আমাদের বিষয়বস্তু ঠিক করেছি অতিবৃষ্টি ও বন্যা বাংলাদেশ কতটা প্রস্তুত। আর এই আয়োজনে আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, আমরা তাকে স্বাগত জানাতে চাই। অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার, বিভাগীয় প্রধান পরিবেশ বিজ্ঞান বিভাগ ও ডিন বিজ্ঞান অনুষদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। আমরা তাকে স্বাগত জানাই। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাকে। সাম্প্রতিক সময়কালে যদি আমরা এর আগেও এইসব বিষয় নিয়ে পরিবেশের বিপর্যয়, পরিবেশের বদলে নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এখন যেহেতু বর্ষার মৌসুম, আমরা দেখছি যে আগে যেভাবে বর্ষা যে ফর্মেটে আমরা দেখতাম সে ফর্মেটের অনেক পরিবর্তন হয়েছে এবং আমরা হয়তো পুঁথিগতভাবে ক্লাউড ব্রাস্টের কথা এর আগে ভেবেছি, কিন্তু সেটার প্রয়োগ বা সেটার প্র্যাকটিক্যালি আমরা দেখতেও পাচ্ছি। এই যে পরিবর্তনটা, এটাকে আপনার মূল্যায়ন কীভাবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের আবহাওয়াটি একসময় খুবই ফ্রেন্ডলি ছিল, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ছিল, মানুষের জন্য ফ্রেন্ডলি ছিল। আমরা এখানে মৌসুমী বায়ুর দেশ, নাতিশীতোষ্ণ দেশ হিসাবে বাংলাদেশকে জানতাম, ষড়ঋতুর দেশ হিসাবে জানতাম। কিন্তু ক্রমান্বয়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের আবহাওয়াটি একটি চরমভাবাপন্নতার দিকে যাচ্ছে। যেমন মরুভূমিতে যে চরমভাবাপন্ন অবস্থা দেখি, দিনের বেলায় প্রচণ্ড গরম, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা একটি অবস্থা, বাংলাদেশের প্রেক্ষাপটেও এখন আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি। আপনি শুরুতে যেটি বলেছেন যথার্থ বলেছেন যে আমাদের শীতকালের যেই ডিউরেশন, অর্থাৎ 6 ঋতুর যে আলাদা আলাদা ডিউরেশন ছিল, সেখানে 6 ঋতু কমে এখন 3 বা 4 ঋতুতে আমরা নেমে এসেছি। আমরা শীত পাই অল্প কিছু সময়ের জন্য, আমরা পাই অনেকে মানে গরম কাপড় বের করতে করতে দেখা যায় যে শীত চলে গেছে, এবং হঠাৎ করে আবার 2-4 দিনের জন্য একটি শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যায়। গরমকালের যেই আগের যেই অবস্থাটা ছিল, এখন সেটার দৈর্ঘ্য আরও বৃদ্ধি পেয়েছে এবং ইন্টেন্সিটি বৃদ্ধি পেয়েছে। হিটওয়েভ যাকে বলি আমরা, সেখানে হিটওয়েভের সংখ্যা, ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন বৃদ্ধি পেয়েছে, ফলে গরমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আবার যেই বর্ষার যেই নেচারটি, সেটি প্রলঙ্গেড না হয়ে বরং উল্টা, মানে সিজনাল ভেরিয়েশনের দিকে, কখন যে মূল বর্ষা, আমাদের যে আষাঢ় শ্রাবণের যে বর্ষা, সেটা এখন নভেম্বরেও গিয়ে আমরা বর্ষা দেখতে পাই, আবার মার্চ এপ্রিলেও আমরা বৃষ্টি দেখি এবং ঢাকাতে জলাবদ্ধতা আমরা লক্ষ্য করি। সো এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ সবগুলো মিলে এখন একটা ব্লেন্ডিং, একটা জগাখিচুড়ি ওয়েদারের ভিতরে আমরা আছি। কিন্তু আমরা বুঝতে পারছি না এইটির যে রেজাল্ট। আমরা এক্সাম্পল হিসাবে এই 2024 এবং 2025-এ আমরা হঠাৎ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলের যে বন্যাটা আমরা লক্ষ্য করলাম, সেটি কিন্তু এই চরমভাবাপন্ন আবহাওয়ার একটা এক্সট্রিম ইভেন্টে আমরা লক্ষ্য করেছি, যেটি এর আগে হাওড় অঞ্চলের বন্যা হয়েছে, এবং 2024-এ আমরা প্রথমবারের মতো আমাদের পার্বত্য অঞ্চলে পর্যন্ত বন্যা লক্ষ্য করেছি, যেটি সাধারণত পূর্বে কখনো দেখা যায়নি। আমরা এই ধরনের বন্যার একটা পূর্বাভাস থাকে এবং সেটা একটা প্রিপারেশনে থাকে, এবং আমরা জানি যে কোন সিজনে আমাদের কেমন প্রিপারেশন নিতে হবে সেটা আমরা জানি। যেহেতু জলবায়ুর সাথে আমাদের জীবনধারার সম্পর্ক আছে এবং আমাদের এই জীবনধারাকে বেশ খানিকটা পরিবর্তন করে দেয় ধরনের জলবায়ু পরিবর্তন। যদি গ্রামীণ জনপদের কথাও চিন্তা করি, এবং সেই ক্ষেত্রে কৃষির সাথে সম্পর্ক আছে, সামগ্রিকভাবে এই যে আকস্মিক বন্যা, সেটার ম্যানেজমেন্টটাই বা কেমন হওয়া উচিত? দেখুন, বন্যা এই দেশের মানুষের জন্য আসলে কখনোই এই দেশের মানুষ বন্যাকে ভয় পায় নাই। এদেশের কৃষকদের ক্রপ ক্যালেন্ডারটি বন্যার সাথেই সামঞ্জস্যপূর্ণ ছিল, অর্থাৎ বন্যা হবে, সিলটেশন হবে, উর্বর মাটি আসবে, তারপরে এডিশনাল কোনো সার না দিয়ে চাষ করবে, আবার ডাবল উৎপাদন হবে, কৃষকরা এটা জানতো। কিন্তু সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে এই বন্যাগুলো কোনো রকম ধারাবাহিকতা আর মানছে না। 1 বছরে 2-3টা পর্যন্ত বন্যা হচ্ছে, এবং এই বন্যার সাথে সাথে যে পানিটি আসছে সেটি দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় রূপ নিচ্ছে। ফলে এই বন্যার সাথে খাপ খাওয়ানো আমাদের এখন একটা চরম চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। যদি ফেনীর বন্যায় আবার ফেরত যায়, ফেনীর মানুষ মনে করত যে বাংলাদেশের সব জায়গা ডুবে গিয়ে যদি আর 2-1 ইঞ্চি পানি উঠে তখন যায় তাদের এখানে পানি হবে, বন্যা হবে। বন্যা বলতে তারা বুঝতো ফেনী, ছাগলনাইয়া, ফেনী, পশুরাম, ফেনী, সোনাগাজী এই হাই রোডের উপরে 6 ইঞ্চি পানিকে তারা বন্যা হিসাবে চিন্তা করত। কিন্তু এইবার যখন তাদের 20 ফিট পানিতে তাদের
বাড়িঘর দোতলা পর্যন্ত ডুবে গেল মাত্র 24 ঘন্টা বা 36 ঘন্টার ব্যবধানে, তখন তারা বুঝলো যে ফ্লাশ ফ্লাড কাকে বলে, বন্যা কাকে বলে, ক্লাউড বাস্ট কাকে বলে, উজান থেকে ছেড়ে দেওয়া পানির এই আগ্রাসন কি, বাঁধ কেটে দেওয়ার আগ্রাসন কি, এগুলো তারা এই প্রথমবারের মতো তারা তারা দেখলো, তারা এক্সপিরিয়েন্স করলো। ফলে এই বন্যা ম্যানেজমেন্টের জন্য আমাদের হয়তো অন্য বন্যা কবলিত এলাকাগুলো যেগুলো আগে ছিল, ভাটি অঞ্চলে যে এলাকাগুলো, সেগুলোর মানুষ বন্যার সাথে বসবাস করেছে, মানে তাদের জীবন জীবিকাই এটার সাথে ছিল। কিন্তু উজানের দেশগুলো হিসাবে, উজানের এলাকা হিসাবে সিলেট অঞ্চল বা ফেনী অঞ্চল, নোয়াখালী অঞ্চল এই ম্যানেজমেন্টটা তারা শিখে নাই। ফলে এইবার যেটি হচ্ছে 2024-এর অভিজ্ঞতা থেকে 25-এ আমরা লক্ষ্য করলাম, যখনই পানি আসছে হলো, ওয়েদার ফোরকাস্টিংয়ে ভারী বৃষ্টিপাতের কথা বলা হলো, তখন দেখা গেল ঢাকা থেকে চট্টগ্রামমুখী, ফেনীমুখী, নোয়াখালীমুখী ট্রাক যাচ্ছে কিছু নৌকা নিয়ে। অর্থাৎ তারা এইবার গতবারের অভিজ্ঞতায় তারা এইবার ধরেই নিয়েছে বন্যা মানে হলো তাদের বসতি আবার ডুবে যাবে, তাদের নৌকা লাগবে। এই যে নৌকা লাগবে চিন্তাটা যদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর মাথায় যদি আসে, তাহলে বন্যা ম্যানেজমেন্ট, ফ্লাড ম্যানেজমেন্টটা যথার্থ হবে। সাধারণ মানুষ নৌকা লাগবে চিন্তা করে টোটাল প্ল্যানিংয়ে যেতে পারবে না। আবার এটাও খেয়াল রাখতে হবে, এই ধরনের বন্যার পিছনে আবার সাধারণ মানুষেরও হাত রয়েছে। এটি দীর্ঘদিন ধরে আমাদের কৃতকর্মের একটি আউটকাম, আমাদের পাপের একটি ফল। আপনি যখন সাধারণ মানুষের কথা বলছিলেন, সেক্ষেত্রে নগরবাসীরা হয়তো এই পাপের বেশি ভাগিদার কিনা জানি না। আমাদের ড্রেনেজ সিস্টেম, আমাদের যেহেতু লোকালয়ে যেভাবে থাকে বা স্থানীয় জনপদে যেভাবে ম্যানেজমেন্ট করা যায়, আমাদের এই শহর জীবনে আমরা সেই ম্যানেজমেন্ট আর একটু ডিফিকাল্ট হয়ে দেখি। আমাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিক এখনো সেই জায়গাতে আমরা যেতে পেরেছি যেমনটা হওয়া উচিত? দুটি বিষয়, একটা হলো আমাদের নগরগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গড়ে উঠে নাই। সবসময় প্রয়োজনের তুলনায় মানে প্রয়োজনের তাগিদে যে যেখানে পেরেছে ওখানে তুলনামূলকভাবে নিম্নভূমি ভরাট করে। যেহেতু পুরো বাংলাদেশের প্রায় 60 থেকে 65% হলো রিসেন্ট ফ্লাড প্লেন। আমাদের টাশিয়ারি হিলস অ্যান্ড প্লাইস্টোসিনি টেরেস বাদ দিলে বাকিটা একদম কুমিল্লা, নোয়াখালী থেকে শুরু করে এই অঞ্চলগুলো, এগুলো রিসেন্ট ফ্লাড প্লেন। ফলে এই এলাকার পানির প্রবাহর একটা নিজস্ব হাইড্রোলজিক্যাল, ফ্লোভিয়াল, মরফোলজিক্যাল কিছু নদীবর্ধিত কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে। এই ক্যারেক্টারিস্টিক্সে যেখানেই বসতি হোক না কেন, সেখান থেকে পানি ঢালুর দিকে যাবে এবং কিছু ন্যাচারাল ড্রেনেজ এবং কিছু পরবর্তীতে আর্টিফিশিয়াল ড্রেনেজ সিস্টেম এখানে দরকার ছিল। ঢাকা শহর সহ চট্টগ্রাম অন্যান্য নগরেও এইটি শত বছর ধরে তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রতিক কালগুলোতে অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার, যত্রতত্র আবাসন ব্যবস্থা তৈরি করা এবং আবাসিক এলাকা বা আবাসন কোম্পানিগুলো নিম্নভূমিকে ভরাট করে আবাসন তৈরি করা, কোনো রকম পরিবেশপত্র ছাড় নিয়ে আবাসন তৈরি করা এবং সেখানে ড্রেনেজ সিস্টেমকে গুরুত্ব না দেওয়া, এই আমাদের পাপ বলা যায়। যে আমাদের কৃতকর্মের ফল হিসাবে এখন পানি আর কোথাও যেতে পারে না। যেই বিল্ডিংয়ের পানি আসছে সেই বিল্ডিংয়ের পানিও তার বিল্ডিংয়ের চারপাশেই জমা হচ্ছে, কোথাও যেতে পারছে না। আপনি প্রত্যেকটা, এমনকি শহরের কথা তো বটেই, গ্রাম অঞ্চলে পর্যন্ত কেউ এক ফিট জায়গাও ছাড় দিয়ে বাড়ি করছে না। তার যতটুকু জায়গা, 3 কাঠা জায়গার 3 কাঠাই সে তার বিল্ডিং এর পিলার দিয়ে ওখানে বাড়ি করছে। দরকার পড়লে কার্নিশটা একটু বাড়িয়ে দিয়ে আরো একটু উপরে 2 তলা গিয়ে সে এই আলোচনা চলবে। আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলছি, তবে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আমরা আকস্মিক বন্যা, বাংলাদেশ কতটা প্রস্তুত, এই নিয়ে আলোচনা করছি। বিরতিতে যাওয়ার আগে স্যার, আমরা অনেক বিষয় নিয়ে যেমন আলোচনা করেছি, কিন্তু আমরা আসলে এই বিরতিতে নিজেরাও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। যে এই যে বন্যাগুলো হয়, এটা তো আসলে এক ধরনের ফলাফল, এটার পেছনে কিন্তু অনেক রকমের বিষয় থাকে। আমরা যদি সেইখানে একটু ব্যাক করার চেষ্টা করি, আসলে যে বন্যাগুলো হয়, এই যে জলবায়ুর পরিবর্তন কিংবা আরও নানাবিধ কারণগুলো বলি, এর সাথে তো মানবের সৃষ্ট অনেক কারণ রয়েছে, সেটার একটু ব্যাখ্যা শুনতে চাইব। জি, পুরো বিষয়টা আসলে এটার আমাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওয়ার্ল্ড ওয়াইড বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য কিছু ইম্প্যাক্ট আছে এবং এগুলো স্লোলি আসছে আমাদের এখানে। আমরা সময় পাই এগুলোকে অ্যানালাইসিস করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। কিন্তু কতগুলো বিষয় আছে যে আমরা নিজেরাই এখানে আমাদের সম্পদের যথেচ্ছ
ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের উদাসীনতা, আমাদের পরিবেশ সম্পর্কে অসচেতনতা, এই এবং অতিরিক্ত ভোগের যে কালচারটা আমাদের হয়েছে, সেটার কারণে এখন অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা যদি বলি যে আমাদের এই মানে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সবারই মনে হয় ধারাবাহিক একটা এটার আছে। আমরা যদি বর্তমানে যে প্লাস্টিকের কথা চিন্তা করি, তাহলে সরকার বারবার আজ থেকে 20-22 বছর আগে প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু আমরা সেটা থেকে এখনো বিকল্প ব্যবহারের দিকে আমরা যেতে পারি নাই। কিন্তু যেদিন আমাদের স্ট্যাটিস্টিক্সটা যদি এরকম আসে যে এই প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিকের কারণে এই যে গলিতে গলিতে ক্যান্সার হসপিটালের প্রয়োজন পড়ে গেছে, কারণ এইগুলো মানব শরীরে যাচ্ছে, আমরা আমাদের মেডিকেল টার্মের সাথে, মেডিকেল রিপোর্টের সাথে পরিবেশগত এবং আমাদের আচরণগত যে জায়গাটা আছে সেটি আমরা কানেক্ট না করে, বরং আমরা বলছি যে এই প্লাস্টিকের কারণে শুধুমাত্র হয়তো ওয়াটার লগিং হচ্ছে, আর মানুষকে আমরা উপযুক্ত বিকল্প না দিতে পারার কারণে মানুষ ওই জায়গা থেকে ফেরত আসছে না। এটি মানে প্রায় 20-25 বছরের একটি ধারাবাহিক প্র্যাকটিস, এটি একদিনে কিন্তু বন্ধ করা যাবে না। আর যদি আমরা বন্যার প্রস্তুতির কথাতে যদি ফেরত যাই, তাহলে দেখা যাচ্ছে ধরেন ফেনীতে একটি কয়েক হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে বন্যা রিলেটেড, বাঁধ রিলেটেড। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল, সেখানে আমি কিন্তু স্থানীয় মানুষজনের সাথে ইন্টারেকশনে আমি বলেছি যে এই বাঁধ যদি আপনি 20 ফিটের বাঁধ করেন, এখন এই বছর হয়তো আপনি রক্ষা করবেন, কিন্তু আগামী বছর কি হবে? 40 ফিট করবেন, 60 ফিট করবেন, লেয়ার বাড়াতে হবে, আপনি কত ফিট বাদ করবেন? বরং এই পানিটা উপর থেকে যেভাবে আসছে সেটাকে ড্রেন করার, অর্থাৎ নিচে তো আমাদের বে অফ বেঙ্গল আছে, আমাদের ফেনী নদী বে অফ বেঙ্গলে মিশেছে, সেইখানে ফেনী নদীতে এই পানি আনেন, আপনার ঘরের পানি, উজানের পানি, সবগুলো পানি, বৃষ্টির পানি ওই ফেনী নদীতে আনেন, ফেনী নদীকে দখলমুক্ত করেন, দূষণমুক্ত করেন, আসি আমরা সবাই মিলে এটা করি, আর বে অফ বেঙ্গল আমাদের বিপুল আদার নিয়ে সে অপেক্ষা করছে এই পানি অ্যাবজর্ব করার জন্য। এইভাবে আমাদের প্রত্যেকটা জেলাতে অন্তত একাধিক নদী আছে যে নদীগুলো দিয়ে ড্রেনেজ সিস্টেম পানি যেতে পারে। সো বন্যা নিয়ে আমরা যদি নিজেরা একটু সচেতন হই, তাহলে বন্যা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। এটি তো গ্রাম অঞ্চলের কথা বললাম। শহর অঞ্চলের যে জিনিসটা, আমরা আসলে শহরে বসবাস করছি, আমরা সিটিজেন হয়েছি, আমরা নাগরিক হয়েছি, কিন্তু সিটিজেন হওয়ার মানে এটার মানে আমরা ইনফ্যাক্ট বলা যায় যে রেসিডেন্ট হয়েছি, সিটিজেন হই নাই। আমাদের নাগরিক যে রাইটগুলো আছে সেগুলো নিয়ে আমরা বহু কথা বলি, এবং আমার নিজের যে করণীয় সেটা নিয়ে আমি ভাবছি না বা করছি না। আমার রেসপন্সিবিলিটি যেটা, নাগরিক হিসাবে আমার রেসপন্সিবিলিটি যেটা, আমি বর্জ্য যেখানে সেখানে না ফেলা, আমি যে ভয়েড দিয়ে জানালা দিয়ে নিজে বর্জ্যটা ফেলে দিচ্ছি, এটি কোন বিল্ডিংয়ে হচ্ছে না? এই যে 10 জনের একটা ফ্যামিলির একটা বিল্ডিংয়ে গেলে আপনি অবশ্যই খবর নেন, দেখেন যে এই যে অন্তঃকলহের একটি কারণ হলো বর্জ্য জানালা দিয়ে বা ভয়েড দিয়ে নিচে ফেলছে। তারপরে আমরা যেখানে সেখানে আগুন দিয়ে দিচ্ছি, আমরা রাস্তায় নামলে ড্রাইভারকে শান্তি দিচ্ছি না, বলছি যে তাড়াতাড়ি যেতে হবে হর্ন দেওয়ার জন্য, মনে হয় যে উড়ে চলে যাব। সো নাগরিক হিসাবে আমাদের যে সহনশীলতা, আমাদের যে সচেতনতা দরকার ছিল, সেটি আমাদের এখনও তৈরি হয় নাই। আমাদের আসলে ট্রেনিংটা দরকার। নাগরিক বিহেভিয়ার, সিটিজেন সেন্স যে জিনিসটা, ম্যানার যে জিনিসটা, ইথিক্স অ্যান্ড ইথিক্স, এই জিনিসগুলো আমাদের কিন্তু এখন আলোচনায় আনতে হবে। আমরা খালি টেকনোলজিক্যালি এআই লেভেলে আমরা পৌঁছে যাচ্ছি, আমরা স্মার্ট হচ্ছি, আমরা ডিজিটাইজড হচ্ছি, ডিজিটাল বিভিন্ন কিছু আমরা ব্যবহার করছি, এক একজনে আমরা 1-1.5-2 লাখ টাকার মোবাইল ফোন পকেটে নিয়ে আমরা ঘুরছি, কিন্তু পরিবেশের জন্য আমাদের যেই উইলিংনেস টু পে, উইলিংনেস টু কন্ট্রিবিউট, সেটা আমরা এখনো তৈরি করতে পারি না। আমার মনে হয় এই জায়গাতে যদি আমরা এখানে আপনি যে কথাগুলো বলছেন, আমি যদি মোটা দাগে চিন্তা করি, তাহলে সচেতনতার একটা বড় অভাবের কথাই আপনি বলছেন। মোটা দাগে আসলে সচেতনতার কথাই বলছি। আমাদেরকে এখন মানে স্কুল লেভেল থেকে শুরু হয়েছে এটা। আমাদের বাচ্চারা এখন অনেক বেশি সচেতন, আর তারা চকলেট খেয়ে বাসায় কিন্তু খোসাটা নিয়ে আসে ডাস্টবিনে ফেলে। এবং আমরা দেখেছি অনেক স্কুলে পরিবেশ দিবস পালন করা হয়, এবং অনেক কিছু আসলে তাদেরকে জানার চেষ্টা করছি। আমরা আশাবাদী, কিন্তু যারা আমরা বেশি দূষণ করছি, অর্থাৎ বাচ্চারা পরিবেশ রক্ষা করবে আর আমরা খালি দূষণ করে যাব। আমরা সিলেটের আমরা সমস্ত সাদা পাথর রাতারাতি চুরি করব, লুট করে নেব, আর সেখানে আমরা শুধুমাত্র সংশ্লিষ্ট যারা আছে তাদের উপরে দায় চাপিয়ে দিব। এট এ টাইম আমাদের সামাজিক আন্দোলনও করতে হবে এই পাথর যারা চুরি করছে তাদের উপরে। তাদেরকে মানুষের সামনে নিয়ে আসতে হবে, জনমত তৈরি করতে হবে। শুধুমাত্র সরকার
সরকার সমস্ত রাষ্ট্রের টেরিটরির মালিক, সমস্ত মিনারেল রিসোর্সের মালিকও সরকার। আসলে সরকার তো জনগণ, এটা সেফগার্ড দিবে, এটার জন্য দায়িত্ব, এটা রক্ষা করার দায়িত্ব এই দেশের সকলের। একই রকম ভাবে আপনি দেখেন এখন হাওড়ে চলন বিলে আমরা আবার বিশ্ববিদ্যালয় দাবি করছি, সেটিও দেখেন না। তাহলে আমরা কিভাবে করি? আমাদের বিশ্ববিদ্যালয় অবশ্যই লাগবে, কিন্তু চলন বিলকে একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াতে আবার বিশ্ববিদ্যালয় নিয়ে আসা, সেই বিশ্ববিদ্যালয়ে আমরা হয়তো এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ানোর কথা বলবো আবার, বা পড়ানো হবে, কিন্তু সেটি তো আত্মঘাতী। আমার বক্তব্য মূলটা হলো যে কোনো কিছু ধ্বংস করে, নদী, বিল, হাওর, পরিবেশ ধ্বংস করে লক্ষ লক্ষ বা হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করে সেটিকে উদ্ধার করার প্রচেষ্টা করাচ্ছে, ওইটি যাতে ধ্বংস না হয় সেই সচেতনতা, সেই ভোটটা আমাদের জাগিয়ে উঠতে হবে। আসলেই তাই, আমরা চাই এই দেশটা তো আমাদের, এই দেশকে রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং সর্বোপরি রাষ্ট্র, সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটি নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা প্রায় বলি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এই দেশটাকে যদি ভালো রাখতে চাই, আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং পরিবেশকে ঠিকঠাক রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা ফিরছি আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।